আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুইয়া। তো আমরা হচ্ছে ইসিজি এবং এক্সরে কোর্সের এক্সরে ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করেছি। তো আজকে হচ্ছে আমরা শুরু করব ইসিজি ক্লাসগুলো। তাহলে ইসিজি ক্লাস শুরু করার আগে আমরা ইসিজির বেসিকটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। আমরা যদিও একদম ইলাবোরেটলি ইসিজি সম্পর্কে জানবো না, আমরা জাস্ট যতটুকু বেসিক জানলে আমাদের পফে পাস করা যাবে, আমরা ততটুকু বেসিক আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে জেনে নিই ফাইনাল প্রফে কোন কোন ইসিজিগুলো থাকে। নর্মালি আমাদের ফাইনাল প্রফে থাকে এমআইয়ের ইসিজিগুলো, হতে পারে এন্টেরিয়র এমআই অথবা ইনফেরিয়র এমআই, এই দুটোর ভিতরে যে কোনো একটা কথা থাকবে, এটা হচ্ছে মোস্ট কমনলি। তারপর থাকতে পারে এট্রিয়াল ফিব্রিলেশন, তারপর থাকতে পারে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন, তারপর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। এই চারটা মেনলি থাকে আমাদের প্রফে। এছাড়াও হাইপার ক্যালেমিয়ার ইসিজি থাকতে পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে। তারপর আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেইনলি ওকে। তাহলে এখন আমাদের একটা ইসিজি পেপার যখন স্যার হাতে দিয়ে বলবে যে রিড করো, তখন আমাদের কীভাবে বলতে হবে যে দিস ইজ এ 12 ব্লিচ ইসিজি শোয়িং রিদম ইজ রেগুলার নাকি ইরেগুলার। আমরা রিদম সম্পর্কে এখনই বিস্তারিত জানবো। তারপর হার্ট রেট ইজ কত সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কীভাবে হার্ট রেট বার করতে হয়। তারপর আমাদের বলতে হবে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংগুলো, যে আমাদের এই ইসিজি পেপারে কী কী প্যাথোলজিক্যাল ফাইন্ডিং আছে, দেন হচ্ছে ডায়াগনোসিস। ওকে, তাহলে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী আমরা একটা ইসিজি পেপার রিড করব। তাহলে এখন আমাদের প্রথমে যা জানতে হবে সেটা হচ্ছে রিদম এবং রেট। এখন রিদম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার রিদম, একটা হচ্ছে ইরেগুলার রিদম। তাহলে রেগুলার রিদমটা আমি কীভাবে বুঝবো, দেখো যদি এটা দিয়ে আমাদের একটা ইসিজি পেপার হয়, দেখো এই একটা আরব থেকে আরেকটা আরব এবং আরেকটা আরব, এই প্রত্যেকটা আরবের মাঝখানে দূরত্ব যদি সমান হয় সেটাকে আমরা বলবো রেগুলার রিদম। তাহলে দেখো আমরা দেখি এখানে অর্ধেকটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চার এবং অর্ধেক অর্থাৎ 4.5, অর্থাৎ কয়টা গড় 4.5টা লার্জ স্কোয়ার। এখানে আমরা দেখি একটা, দুইটা, তিনটা, চারটা এবং অর্ধেক, তাহলে 4.5। এই যে অর্ধেক 1 2 3 4 অর্থাৎ 4.5 হলো। তাহলে এই যে প্রত্যেকটা আরবের মাঝখানে দূরত্ব সমান, এটাকে আমরা বলি রেগুলার রিদম। তাহলে ইরেগুলার কখন বলবো, দেখো ইরেগুলার হচ্ছে দেখো যখন দুইটা আরবের মাঝখানে দূরত্ব সেম হবে না, তখন সেটা আমরা বলবো ইরেগুলার রিদম। যদি আমরা একটু দেখি, তাহলে দেখো এই যে অর্ধেকটা, একটা, দুইটা, তিনটা আর অর্ধেক হচ্ছে চারটা। তারপরটা দেখো এই যে অর্ধেক 1 2 অর্ধেক হচ্ছে তিনটা, এখানে ছিল 4.5 বা 5, এখানে হচ্ছে তিনটা গড়। আবার এখানে দেখো 1 2 3 4 5 6 6.5, তার এই দূরত্বটা দেখো অনেকটা বড়। তুমি যদি নাও হিসাব করো, একটু চোখের আন্দাজে দেখো প্রত্যেকটা দূরত্ব কিন্তু সেম না, এটা একটু মিডিয়াম, এটা একদম কম, এটা অনেক বেশি। তাহলে এই যে রিদমটা, এটাকে আমরা বলি ইরেগুলার রিদম। তাহলে আমরা এখন কি জানলাম যে রেগুলার রিদম এবং ইরেগুলার রিদম আমরা বুঝতে পারছি। এখন ইরেগুলার রিদম আবার দুই রকমের হয়, একটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার, আর হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। যেমন আমরা যদি একটু দেখি, দেখো এটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার রিদম। কীভাবে দেখো, এটা থেকে এটা দূরত্ব এবং এটা থেকে এটা দূরত্ব দেখো ডিফারেন্ট, সেম না, তার মানে কী বলতাম, এটা হচ্ছে ইরেগুলার রিদম। এখন ব্যাপারটা দেখো, এটা থেকে এটা দূরত্ব যেমন 3 নাম্বার, দেখো এটার সাথে এটা দূরত্ব সমান এবং এটার সাথে এটা দূরত্ব সেম, এটার সাথে এটা দূরত্ব সেম, এটার সাথে দূরত্ব সেম, অর্থাৎ একটা পর দেখো সেম মিলতেছে। কীভাবে দেখো 1 2 3 3.5, 1 2 3 3.5। আবার এটা দেখো 1 2 এবং অর্ধেক 2.5, 1 2 অর্ধেক 2.5। তাহলে একটা এখানে ইরেগুলার রিদম, বাট এটা একটা রেগুলারিটি মেনটেন করে ইরেগুলার থাকতেছে, এই জন্য এটাকে আমরা বলি রেগুলারলি ইরেগুলার রিদম। তাহলে রেগুলারলি ইরেগুলার রিদম দেখে আমরা ডায়াগনোস করতে পারি যে কোন ধরনের ডিজিজ। তারপর হচ্ছে দেখো ইরেগুলারলি ইরেগুলার, দেখো এটা মাঝখানে দূরত্ব, এটা দূরত্ব আরও এবড়ো থেবড়ো, এটা দেখো আবার আরেকটু ডিফারেন্ট, এটা দেখো আরেকটু ডিফারেন্ট, এটা আবার দেখো একটু ডিফারেন্ট, মানে কোনোটার সাথে কোনোটা মিলবে না, একদম টোটালি ইরেগুলার, একদম ইরেগুলারলিভাবে ইরেগুলার। এই ব্যাপারটা কেমন বলি ইরেগুলারলি ইরেগুলার রিদম। তাহলে আমরা রিদম সম্পর্কে জানলাম, রেগুলার রিদম, ইরেগুলার রিদম। ইরেগুলার রিদমেতে কী পেলাম, রেগুলারলি ইরেগুলার, ইরেগুলারলি ইরেগুলার। তো আশা করি সবাই আমরা এখন থেকে আর রিদমটা চিনতে ভুল হবে না ইনশাল্লাহ। তারপর আসি আমরা হার্ট রেট, কীভাবে আমরা একটা হার্ট রেট নির্ধারণ করব। দেখো
হার্ট রেট দুইভাবে নির্ধারণ করা যায়। একটা হচ্ছে যখন রিদম হচ্ছে রেগুলার তখন একভাবে বের করি, যখন রিদম হচ্ছে ইরেগুলার তখন আমরা অন্যভাবে বের করি। তো যখন রিদমটা রেগুলার থাকবে তখন আমরা কীভাবে বের করবো, তখন হচ্ছে এই যে দুইটা আর ওয়েভ, এই দুইটা আর ওয়েভের মাঝখানে যতগুলো লার্জ স্কোয়ার আছে সেটা দিয়ে 300কে ভাগ করবো। তাহলে দেখো বললাম এই যে 300 ভাগ 300কে কত দিয়ে ভাগ করবো, যতগুলা লার্জ স্কোয়ার। দেখো কয়টা লার্জ স্কোয়ার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা আর অর্ধেকটা 4.5, তাহলে 4.5। তাহলে আমাদের মোটামুটি কত আসে, 70 বা 65 আসে বা 70 বিট পার মিনিট। তাহলে এই ইসিজির হার্ট রেট কত, 70 বা 65। তাহলে আমরা কি বুঝলাম যে একটা দুইটা আরবের মাঝখানে যতগুলো লার্জ স্কোয়ার আছে সেই সংখ্যাটা দিয়ে 300কে ভাগ দিলে আমরা হার্ট রেট পেয়ে যাবো। কখন, যখন রিদম রেগুলার, কখন, যখন রিদম রেগুলার থাকবে। বা আমরা এটাকে ভাগ করতে পারি এরকমভাবে, 1500কে ভাগ করতে পারি যতটা স্মল স্কোয়ার আছে। তাহলে স্মল স্কোয়ার আমরা কি জানি, এই যে একটা লার্জ স্কোয়ার তার মাঝখানে আমরা যদি এটাকে একটু বড় করে দেখাই, এটা যদি আমাদের একটা লার্জ স্কোয়ার হয় তার মাঝখানে আমরা জানি কয়টা স্মল স্কোয়ার থাকে, 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এরকমভাবে কয়টা থাকে, 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে যখন আমরা 1500কে ভাগ দিব তার মানে স্মল স্কোয়ার দিয়ে ভাগ দিব। তাহলে স্মল স্কোয়ারে থাকবে দেখো 1, 2, 3, 4, 5, তাই না? তো এরকমভাবে আমরা যখন ভাগ দিব তখন হচ্ছে 1500কে আমরা দিব কি স্মল স্কোয়ার দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে যদি একটার ভিতরে 5টা থাকে তাহলে এখানে 4.5 বা 4 দিলাম, তাহলে 4 5 20, 20 দিয়ে আমরা 1500কে ভাগ দিব, দিলে দেখা যাবে হচ্ছে 75 দোকানে 150 বিট পার মিনিট আসতেছে। ওকে, তাহলে বা এই দেখো একদম টোটাল কাছাকাছি আসতেছে। তাহলে আমরা যদি লার্জ স্কোয়ার হিসেবে করি তখন আমরা 300কে ভাগ দিব, আর যদি আমরা স্মল স্কোয়ার হিসেবে করি তাহলে 1500কে ভাগ দিব। হচ্ছে রিদম যদি রেগুলার হয়। এখন আসো যদি রিদম যদি ইরেগুলার হয় তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা 30টা লার্জ স্কোয়ার হিসাব করব। কয়টা লার্জ স্কোয়ার, 30টা। কয়টা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই পর্যন্ত হচ্ছে আমাদের 30টা লার্জ স্কোয়ার। লার্জ স্কোয়ার মানে কি, এই যে একটাকে বলতেছে না লার্জ স্কোয়ার, এর মধ্যে আবার 5টা করে আছে, সেটাকে আমরা বলি স্মল স্কোয়ার, তাই না? তাহলে 30টা ভিতরে নিলাম। এখন দেখবো এই 30টা লার্জ স্কোয়ারের মধ্যে কয়টা আর ওয়েভ আছে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7, 8, 9, 10, অর্থাৎ 10টা আর ওয়েভ আছে। তাকে আমরা কী করবো, 10 দ্বারা গুণ করবো। গুণ করলে কত আসে, 100। তাহলে তার হার্ট রেট কত, 100 বিট পার মিনিট। বা তোমরা যদি বলো এতটা প্যারা নেবো না, তাহলে তোমরা নিতে পারবে এটা 15টা। যদি 15টা নাও তাহলে কী করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে, 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15টা দিয়ে কত আছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে 5 × 20 কত আসলো, 100 বিট পার মিনিট। একই কথা। তো তুমি যদি 30টা গড় হিসাব করো তার মাঝখানে যতটা লার্জ আর ওয়েভ আছে তাকে 10 দ্বারা গুণ। আর যদি বলো না যে আমি 15টা গড় নিব, তাহলে তাকে কী করতে হবে, 20 দ্বারা গুণ করতে হবে। বলে আমাদের কী হবে, হার্ট রেট বেড়ে যাবে। কখন, যখন রিদম হচ্ছে ইরেগুলার। লাস্ট থেকে তোমরা সবাই রেগুলার রিদম এবং ইরেগুলার রিদমের হার্ট রেট ইজিলি বের করতে পারবে। তাহলে আমরা যদি একটু দেখি যে যখন রিদমটা হচ্ছে রেগুলার তাহলে দুইটা আরের মাধ্যমে লার্জ স্কোয়ার বা এক্সপোনেনশিয়াল করতে হবে। যদি লার্জ স্কোয়ারগুলো হিসাব করো তাহলে কী হবে, 300কে যতগুলো লার্জ স্কোয়ার আছে তাকে ভাগ করতে হবে। আর যদি স্মল স্কোয়ার নাও তাহলে 1500কে
যতগুলো স্মল স্কোয়ার আছে দুইটা আর ওয়েভের মাঝখানে তত দিয়ে গুণ করতে হবে। ওকে, এখানে আমরা দেখাই দিলাম যে 1 2 3 4 5 6 6টা লার্জ স্কোয়ার আছে, তাহলে 300কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই কত আসে? 50। ওকে, এই যে 50 একইভাবে আমরা ইজিলি বের করতে পারবো। যখন রিদম হচ্ছে ইরেগুলার তাহলে আমরা কী করবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা। 30টা ভিতরে কয়টা আছে? 9টা আর ওয়েভ আছে, তাই না? তাহলে আমরা কী করবো? 9 থেকে 10 দিয়ে গুণ করলে 90 বিট পার মিনিট হচ্ছে আমাদের হার্ট রেট। তাহলে এভাবে আমরা খুব ইজিলি ইনশাল্লাহ বের করতে ফেলতে পারবো। তারপর আমরা একটা ইসিজি ব্যাপারে কী করবো, যে একটা ইসি ব্যাপার নিয়ে আমরা কী করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা কী করবো? স্টেপ হচ্ছে লিড টুতে আমরা হার্ট রেট দেখবো। দেখো, লিড টুতে আমরা কেন হার্ট রেট দেখি, তোমাদের আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখো, এরকম আমাদের একটা ইসি পেপার, তো দেখো লিড 1 এতটুক, লিড 2 এতটুক, লিড 3 এতটুক, মানে পুরোটা কিন্তু আসে না। তো দেখি এবিআর, এবিএল, এবিএফ, তো দেখি B1, B4, B2, B5, B6, B5, দেখো সবগুলো কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে, ফুলটা নাই। শুধুমাত্র দেখবা ইসি পেপার নিচের দিকে দেখবে এরকমভাবে শুধুমাত্র এই লিড টুটা যেটা আছে সেটাকে একদম বড় করে দেওয়া থাকে। এই জন্য আমরা এই লিড টুতে কী করি? আমরা এই লিড টুতে হচ্ছে আমরা হার্ট রেট কাউন্ট করি। বুঝতে পারছো? তাহলে আমরা কী করি? এই লিড টুতে আমরা কী করি? হার্ট রেট কাউন্ট করি। তাহলে আমরা প্রথমে লিড টু থেকে কী করবো? হার্ট রেটটা আমরা দেখে নিব, যেটা কি রেগুলার নাকি ইরেগুলার। তাহলে রেগুলার হলে রেগুলার, ইরেগুলার হলে ইরেগুলার আমরা হার্ট রেট কাউন্ট করবো। দেন আমরা দেখবো হচ্ছে পিউএফ। লিড টুতে আমরা কী দেখবো? পিউএফ আছে কিনা। যদি পিউএফ অ্যাকশন থাকে তাহলে তার ডায়াগনোস করে 3টা কী? এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন এই 3টাকে আমরা কীভাবে আলাদা করবো? দেখো, যদি রিদমটা ইরেগুলার হয় তখন ডায়াগনোস কি? এট্রিয়াল ফিব্রিলেশন। আর রিদম যদি রেগুলার হয় তাহলে দুইটা হয়, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া এবং সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। এখন ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া এবং সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া থেকে আমরা কীভাবে আলাদা করি? যদি কিউআরএস কমপ্লেক্সটা যদি ওয়াইড হয় তাহলে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, আর কিউআরএস কমপ্লেক্সটা যদি নেয়ার হয় তাহলে সেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। ওকে, আর যদি পিওএফ দেখি যে প্রেজেন্ট তাহলে সেখানে কী হতে পারে? নর্মাল ইসিজি হতে পারে, ব্রাডিকার্ডিয়া হতে পারে, টাকিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়া যখন বলি যখন হার্ট রেট 60-এর কম, আর টাকিকার্ডিয়া বলি যখন হার্ট রেট 100-র বেশি। আমরা জানি আমাদের নর্মাল হার্ট রেট কত? 90 থেকে 60 থেকে 90 হচ্ছে আমাদের নর্মাল হার্ট রেট। এখন ব্রাডিকার্ডিয়া কী কারণে হতে পারে? 3টা কারণে। একটা হচ্ছে সাইনাস ব্রাডিকার্ডিয়া, অর্থাৎ আমাদের অ্যাসিনোড যদি কাজ কমে যায় তখন অ্যাসিনোডের স্টিমুলাস যদি কমে যায় তখন আমাদের হার্ট রেট কমে যাবে, তখন আমরা কী পাবো? সাইনাস ব্রাডিকার্ডিয়া। আবার হতে পারে কি? হার্ট ব্লক। যদি আমরা জানি এট্রিয়াম অ্যাসিনোড থেকে ভেন্ট্রিকুলার এভি নোডে আসে, তাই না? তো যদি আমাদের এভি নোড যদি কাজ ব্লক হয়ে যায় কোনো কারণে তাহলে এই অ্যাসিনোড থেকে ভেন্ট্রিকুলার কী করতে পারবে না? স্টিমুলাস আসতে পারবে না, তখন ভেন্ট্রিকুলার যে স্টিমুলাসটা কমে যাবে, হার্ট রেট কমে যাবে এবং আমাদের ব্রাডিকার্ডিয়া ডেভেলপ করবে। তাহলে কী হবে? হার্ট ব্লকের কারণে কী হতে পারে? ব্রাডিকার্ডিয়া ডেভেলপ করতে পারে। বা ইনফিরিয়র এমআই, আমরা জানি ইনফিরিয়র এমআই মানে হচ্ছে নিচের দিকে এমআই হবে, এবং এই ইনফিরিয়র এমআইকে যেই আর্টারিটা সাপ্লাই দিচ্ছে সেই আর্টারি কী করে? আমাদের অ্যাসিনোডকে সাপ্লাই দেয়। তাহলে যদি কোনো কারণে ইনফিরিয়র এমআই হয় তাহলে আমাদের এই অ্যাসিনোডে কী হবে? ব্লাড সাপ্লাই কমে যাবে, ফলে অ্যাসিনোড ফায়ারিং হইতে পারবে না এবং হার্ট রেট কমে যাবে। এখন আমরা দেখব টাকিকার্ডিয়া 2টা কারণ হতে পারে, একটা হচ্ছে সাইনাস টাকিকার্ডিয়া, একটা হচ্ছে ইনফিরিয়র এমআই। সাইনাস টাকিকার্ডিয়া মানে কি? অ্যাসিনোডের কারণে টাকিকার্ডিয়া হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে যদি অ্যাসিনোড এক্সাইটেড হয়ে যায় তখন ডেভেলপ করবে হচ্ছে সাইনাস টাকিকার্ডিয়া। এবং হচ্ছে এন্টেরিয়র এমআই। এই এন্টেরিয়র এমআইতে কী হয়? আমাদের অ্যারিথমিয়া ডেভেলপ করে, অর্থাৎ টাকিকার্ডিয়া ডেভেলপ করে ডিউ টু কম্পেনসেটরি মেকানিজম। ওকে, এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা দেখব আর ওয়েভ। এই আর ওয়েভের প্যাথোলজি থেকে আমরা ডিজিজ আইডেন্টিফাই করতে, যেমন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে B1-এর যে আর ওয়েভ সেটা হচ্ছে 7টা স্মল স্কোয়ারের বেশি হয়। তো যদি আমরা দেখি B1, আমাদের চেস্ট লিড হচ্ছে 6টা, B1 থেকে B6। এখন এই B1-এ যদি
60টার বেশি স্মল স্কোয়ারের থেকে লম্বা হয়ে যায় আর ওয়েবটা, তখন সেটা আমরা বলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এর সাথে যদি এসটি ডিপ্রেশন থাকে তখন আমরা বলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন বা স্ট্রেন। আবার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কী হয়, B5 বা B6-এর আর ওয়েবটা 25টার বেশি স্মল স্কোয়ার বেশি লম্বা হয়ে যায়, টল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সাথে যদি এসটি ডিপ্রেশন থাকে সেটাকে বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্টেন প্যাটার্ন। এই দুটো জিনিস আমরা যখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা দেখবো এসটি সেগমেন্টটা কি এলিভেটেড নাকি নর্মাল। তারপর আমরা দেখবো টিটা কি নর্মাল আছে নাকি ইনভার্সন হয়ে গেছে। এখান থেকে আমরা এমআই ডায়াগনোসিস করতে পারি। তারপর আমরা ইসিতে আমরা তিনটা জিনিস পাই, একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে সেগমেন্ট, একটা হচ্ছে ইন্টারভাল। তিনটা জিনিস আমরা আজকে একটু জানবো। তাহলে ওয়েব কি? ওয়েব হচ্ছে রিফ্লেকশন ফ্রম দ্য আইসোইলেকট্রিক লাইন। অর্থাৎ দেখো আমরা যদি একটা আমাদের ইসিজি গ্রাফ দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে এরকম সমান্তরাল আছে, উপর দিকে উঠে গেছে, তারপর সমান, তারপর নিচের দিকে নেমে গেছে, আবার উপর দিকে, তারপর আবার নিচের দিকে, তারপর উপর দিকে। এই যে এটা কেন বলি আইসোইলেকট্রিক লাইন, যেখানে কোনো কিন্তু কি নাই, রিফ্লেকশন নাই। অর্থাৎ আইসোইলেকট্রিক লাইনে কী থাকে না, আমাদের হার্টে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, এই জন্য এটা কী থাকে, সমান থাকে। এখন যখনই এই আইসোইলেকট্রিক লাইন থেকে উপর দিকে উঠে যায় সেটাকে আমরা বলি পজিটিভ রিফ্লেকশন, যখন নিচের থেকে নেমে যায় সেটাকে আমরা বলি নেগেটিভ রিফ্লেকশন। এই পজিটিভ এবং নেগেটিভ রিফ্লেকশনগুলোকে আমরা বলি ওয়েভ। তাহলে আমরা আমাদের ইসিগ্রাফে আমরা মোটামুটি কিছু ওয়েভ দেখতে পাই, সেগুলো কী কী? পি ওয়েভ, কিউআরএস ওয়েভ, টি ওয়েভ, এছাড়া আমরা ইউ ওয়েভও পাইতে পারি পেপিলারি মাসলের অ্যাকশন পজিশনের জন্য। এখন এই আইসোইলেকট্রিক লাইনটা কি? এই আইসোইলেকট্রিক লাইনটা হচ্ছে যেখানে কী থাকে না, কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না। তাহলে আইডিয়াল আইসোইলেকট্রিক লাইন কোনগুলো? তোমরা বলতে পারো যে পিআর সেগমেন্ট বা এসটি সেগমেন্ট। অ্যাকচুয়ালি পিআর সেগমেন্ট এবং এসটি সেগমেন্টগুলো কোনো আইডিয়াল আইসোইলেকট্রিক লাইন না, কারণ এই পিআর সেগমেন্ট এসটি সেগমেন্টগুলো কী করে হচ্ছে বিভিন্ন ডিজিজে তারা রিফ্লেকশন হয়ে যেতে পারে, ডিফ্লেকশন হয়ে যেতে পারে। তাহলে আমাদের আইডিয়াল আইসোইলেকট্রিক লাইন কোনটা? এই যে টি ওয়েভ থেকে পরবর্তী পি ওয়েভ, এই টিপি লাইনটাকে আমরা বলি আইডিয়াল আইসোইলেকট্রিক লাইন। এখন এই যে ওয়েভগুলা, এগুলো কাকে ইন্ডিকেট করতেছে? দেখো পি ওয়েভটা ইন্ডিকেট করতেছে এট্রিয়াল ডিপোলারাইজেশনকে, এবং এই যে কিউটা এটা হচ্ছে ইন্ডিকেট করতেছে অ্যাক্টিভেশন অফ দ্য এন্ট্রোসেপ্টাল রিজন, অর্থাৎ এন্ট্রোসেপ্টাল রিজনের অ্যাকশন পটেনশিয়ালকে বা ডিপোলারেশনকে। আর ওয়েভটা করতেছে ভেন্ট্রিকুলার ডিপোলারেশন, ভেন্ট্রিকুলার মাসলের ডিপোলারেশনকে। আর এস ওয়েভটা হচ্ছে ইন্ডিকেট করতেছে পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুল। আর টি ওয়েভটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে দেখো এটিএমের ডিপোলারেশন আছে, ভেন্ট্রিকুলার ডিপোলারেশন আছে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আছে। তাহলে এটিএমের রিপোলারাইজেশনটা কোথায় গেল? দেখো আমরা জানি যখন হার্টে এট্রিয়ামে রিপোলারাইজেশন হয় তখন ভেন্ট্রিকুলে চলে ডিপোলারাইজেশন। এখন আমরা জানি ডিপোলারাইজেশনটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, যেটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, আর রিপোলারাইজেশনটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস। এই জন্য যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয় তখন এট্রিয়ামে কী হয়, রিপোলারাইজেশন হয়। এই জন্য আমরা ইসিজি গ্রাফে ওই এট্রিয়ামের রিপোলারাইজেশন আমরা কোনো গ্রাফে আমরা পাই না, কারণ তখন শক্তিশালী ভেন্ট্রিকুলার ডিপোলারেশন চলে, সেটা হচ্ছে আমরা এই কিউআরএস কমপ্লেক্স হিসেবে আমরা পাই। ওকে, এই জিনিসটা স্যার অনেক সময় ধরতে পারে। এখন এই যে একটা ইসিজি ব্যাপারে পি ওয়েভ উপর দিকে, কিউ নিচের দিকে, আর উপর দিকে, কিউ নিচের দিকে, টি উপর দিকে, এই যে পজিটিভ এবং নেগেটিভ রিফ্লেকশনগুলো কেন হয়? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমরা জানি আমাদের হার্টের এই এসএ নোড থেকে কী হয়, স্টিমুলাস তৈরি হয়ে সে পুরো এটিএমে ছড়ায় যায়। দেন সেগুলো কোথায় আসে? এবি নোডে আসে। দেন এবি নোড থেকে বান্ডেল অফ হিসে পার্কিনজি ফাইবারে পুরো হার্টে ছড়ায় যায়। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের যে অ্যাক্সিস, কার্ডিয়াক অ্যাক্সিস, সেটা হচ্ছে এদিকে এসএ নোড থেকে ভেন্ট্রিকুল, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক অ্যাক্সিস। তো যখনই ডিপোলেশনটা এই কার্ডিয়াক অ্যাক্সিসের দিকে হয় তখন হচ্ছে পজিটিভ রিফ্লেকশন, আর যখন অ্যাক্সিস হচ্ছে এদিকে
ডিপোলেশন হয়ে এদিকে, তখন সেটাকে আমরা বলি নেগেটিভ রিফ্লেকশন। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে আসলে আজকে আলোচনা করতেছি না, কারণ যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে শুধুমাত্র ফাইনাল পাসের জন্য, এই জন্য আমরা বিস্তারিত বেসিক আমরা আলোচনা যাচ্ছি না। তারপর আসি ওয়েবগুলো, তারপর আমরা সেগমেন্ট। আমরা বলছিলাম আমাদের কিছু সেগমেন্টগুলো কি, হোয়ার ফ্লাকচুয়েশন ডাজ নট অকার, অর্থাৎ যেখানে কি হয় না, কোনো ধরনের ফ্লাকচুয়েশন হয় না। তাহলে কি আছে, পিয়ার সেগমেন্ট দেখলাম, এসটি সেগমেন্ট দিলাম। এই পিয়ার সেগমেন্ট কাকে ইন্ডিকেট করে, এবি নোডাল ডিলে। এবি নোডাল ডিলে আমরা জানি যখনই এটিএম থেকে ইম্পালস তৈরি হয়ে সারা এটিএমে ছড়ায় যায়, দেন সেগুলো কী করে আমাদের এই এবি নোডে আসছে। এই এবি নোডে আসার পরে এই এখানে কী হয়, কিছু এবি নোডাল ডিলে, অর্থাৎ কিছুক্ষণ ধরে ইম্পালসটা একটু এখানে জমা থাকে বা একটু ডিলে করে, এটাকে আমরা বলি এবি নোডাল ডিলে। এই এবি নোডে যখন ডিলে হয় তখন আমাদের হার্টে কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলে না। সেই জন্য কী হয়, সেই জন্য হচ্ছে এখানে কোনো ধরনের রিফ্লেকশন বা রিফ্লেকশন আমরা পাই না, এই জন্য এটা হচ্ছে ফ্ল্যাট থাকে। তারপর হচ্ছে এসটি সেগমেন্টটা হচ্ছে ইন্ডিকেট করে, আমরা জানি ভেন্ট্রিকল অ্যাকশন পোর্শন তৈরি হয়, অর্থাৎ ডিপোলারেশন তৈরি হয়, হওয়ার পরে রিপোলেশন হয়। এই ভেন্ট্রিকুলার ডিপোলারেশন থেকে রিপোলারেশন হওয়ার মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে কী করে না, আমাদের হার্টে কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, তখন কোনো ধরনের ফ্লাকচুয়েশন হয় না, তখন আমরা পাই এসটি সেগমেন্ট। এই এসটি সেগমেন্টটা হচ্ছে আমাদের অনেকগুলো প্যাথোলজির সাথে রিলেটেড, সেগুলো নিয়ে আমরা পরিচিত আলোচনা করবো যখন আমরা এমআইএর লেকচারটা দিব। তারপর হচ্ছে ইন্টারভাল হচ্ছে কতগুলো ওয়েব এবং সেগমেন্টের কালেকশন বা সমষ্টি। অর্থাৎ পিআর ইন্টারভাল কি, পি ওয়েব প্লাস পিআর সেগমেন্ট। তারপর হচ্ছে কিউআর ইন্টারভাল, তারপর কিউটি ইন্টারভাল, এগুলো হচ্ছে আমাদের ইন্টারভাল। ওকে, তারপর সে লিড। আমরা জানি আমাদের ইসিজি পড়তে হলে আমরা কী করি, একটা ইসিজি করতে হলে আমরা পেশেন্টের গায়ে কতগুলো লিড লাগাই। তাহলে আমাদের লিড মনে রাখতে হবে 12 লিড। তোমরা ওপরে পরে আসছো, যখন ইসিজি পেপার লিড করছিলাম তখন দেখছিলাম আমরা কি, দিস ইজ এ 12 লিড ইসিজি। তাহলে লিড করে 12টা, এর মধ্যে 6টা হচ্ছে চেস্টে লাগাই, B1 থেকে B6, এগুলো হচ্ছে আমাদের মেনলি লিড। আর 6টা হচ্ছে লিম লিড, এর মধ্যে 3টা হচ্ছে ইউনিপোলার, ABR, ABL, ABF। ABR মানে হচ্ছে অগমেন্টেড ভোল্টেজ রাইট, অর্থাৎ আমাদের ডান হাতে লাগাই। তারপর হচ্ছে লেফট, বাম হাতে লাগাই। ফুট হচ্ছে আমাদের পায়ে লাগাই। আর বাইপোলার কিছু লিড আছে, লিড 1, লিড 2, লিড 3। ওকে, এখন আমরা লিড দেখে আমরা ডায়াগনোস করবো এটা কোন ধরনের ডিজিজ। যেমন আমি তোমাদের বলি একটু, আমাদের ইচ ফিগারটাতে আমরা দেখি আমাদের হার্ট। তো দেখো হার্টের এই পাশটা হচ্ছে লিড 1, এটা হচ্ছে লিড 2, লিড 3। ওকে, তারপর হচ্ছে ABL, ABF, ABR। তাহলে এই লিডগুলা হচ্ছে হার্টের এক একটা সারফেসকে কী করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। তাহলে যেই লিডে আমরা চেঞ্জ পাবো, ধরে নিব আমাদের হার্টের ওই পাশে সমস্যা। তাহলে দেখো, এখন তুমি এরকম একটা ইসিজি পেপার যখন হাতে নিবা, নিয়ে তুমি কোন পাশটা দেখবা চেঞ্জ আছে কিনা। এলোমেলোভাবে দেখলে আমরা কোনো ডিজিজ আইডেন্টিফাই করতে পারবো না। এই জন্য আমাদেরকে একটা সিকোয়েন্স অনুযায়ী চিন্তা করতে হবে। তাহলে দেখো, ইনফিরিয়র এমআই, দেখো আমাদের হার্টে যদি ইনফিরিয়র এমআই হইতে হয়, তাহলে আমাদের হার্টে কোন জায়গাটা এফেক্টেড হইতে হবে, এই জায়গাটা এফেক্টেড হইতে হবে। তাহলে এই জায়গাটা এফেক্টেড মানে কি, এই পাশের যে লিডগুলো সেগুলো তো সমস্যা। তাহলে সেই পাশে কোন সমস্যা, দেখো কোথায় কোথায় আছে, 2, 3 ABF। তার মানে আমরা যদি ইনফিরিয়র এমআই ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমাদের কোন কোন লিডগুলোতে সমস্যা থাকবে, চেঞ্জ থাকবে 2, 3 ABF। তাহলে আমরা দেখবো যে আমাদের 2, 3 ABF এ কোনো চেঞ্জ আছে না। যদি 2, 3 ABF এর চেঞ্জ থাকে, তাহলে আমরা কী বলবো, সেটা হচ্ছে ইনফিরিয়র এমআই। তাহলে আসো দেখো, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র এমআই এর টেরিটরি। তো দেখো 2, 3 ABF, এই 2, 3 ABF এ যদি কোনো চেঞ্জ থাকে সেটা বলবো ইনফিরিয়র এমআই। তাহলে আমাদের ইসি পেপার নিয়ে আমরা দেখবো 2, 3 ABF এ কোনো চেঞ্জ আছে কিনা, আমরা বাকিগুলো দেখবো না। তারপর আসো B1 আর B2, আমরা হচ্ছে
এইভাবে তাদের হচ্ছে এগুলো দেখায়। এখানে যদিও চেস্ট লিডগুলো এখানে দেখানো হয় নাই, চেস্ট লিডগুলো থাকলে হচ্ছে ইজিলি বোঝা যেত। তাহলে লিড 1 ABL হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে যে ল্যাটারাল সারফেসকে, তারপর হচ্ছে B1 B2 হচ্ছে রাইট ভেন্ট্রিকলকে, তারপর হচ্ছে B3 B4 হচ্ছে ইন্ডিকেট করে সেপ্টামকে, কারণ B3টা B4টা এদিকে থাকে, যেটা হচ্ছে সেপ্টামকে ইন্ডিকেট করে। তো হচ্ছে B5 B6 হচ্ছে লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ এই পাশটাকে তারা হচ্ছে রিপ্রেজেন্ট করে। এই জন্য B5 এবং B6 হচ্ছে যদি সমস্যা হয় সেটা আমরা বলি ল্যাটারাল সারফেস বা লেফট ভেন্ট্রিকুলার প্যাথোলজি। তো এভাবে হচ্ছে আমরা লিডগুলোতে চেঞ্জ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি তার সমস্যাটা কোন দিকে। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে ইনফিরিয়র এমআইয়ে সমস্যা কোথায়, লিড 2 3 ABF, 1 আর 2 হচ্ছে এন্টেরিয়র, আর 3 আর 4 হচ্ছে সেপ্টাল। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যদি সমস্যা থাকে আমরা বলি এন্ট্রো সেপ্টাল এমআই। তারপরে যদি লিড B1 থেকে B6 অর্থাৎ সবগুলোতে চেঞ্জ, তাহলে আমরা বলি এক্সটেন্সিভ এন্ট্রো এমআই। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা লিডের চেঞ্জ থেকে আমরা ডায়াগনোস করতে পারি যে তার সমস্যাটা কোথায়। তাহলে আমরা এখন একটা জিনিস বুঝতে পারলাম, তোমাদের অনেকের এই কোশ্চেনটা যে আমরা ইসিজি ব্যাপার নিয়ে কীভাবে লিড করবো। তাহলে তোমরা এইভাবে বিভিন্ন টেরিটরি হিসেবে তোমাকে দেখতে হবে যে চেঞ্জ আছে কিনা। তো তুমি কখনোই 2-3 সাথে ABL দেখবা না, 2-3 সাথে কাকে দেখবা, ABFকে দেখবা, কারণ 2-3 সাথে ABF চেঞ্জ মানে কি, সেটা হচ্ছে ইনফিরিয়র এমআই বা হার্টের ইনফিরিয়র সারফেসকে ইন্ডিকেট করতেছে। তো তোমাদেরকে এইভাবে জিনিসটা বুঝতে হবে। ওকে, তো আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা বুঝতে পেরেছো, বেসিক কনসেপ্টটা। যদিও ইসিজি বেসিক অনেক লং, অনেক প্রলং, তারপর আমি মোটামুটি প্রফ পাসের জন্য যে টপিকগুলো পড়বা সেই টপিকগুলো পড়তে গিয়ে যতটুকু দরকার ততটুকু আমি আলোচনা করার চেষ্টা করছি। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।